নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজ আবার আপনাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বনের বিহঙ্গ। কঙ্ক ব্যাধের পুত্র। সে অনার্য, নিকষ পাথরের মতো কালো সুঠাম তার দেহ, বেতের মতো ঋজু অথচ সাবলীল, নিটোল অথচ ক্ষীণ, কৃষ্ণসারের মতো দুটি চোখ, মাথার ঝামর কেশ পুষ্পিত লতা দিয়ে পিছনে বাঁধা, হাতে ধনুস্বর। কঙ্কের বয়স ১৩ বৎসর। উজ্জয়িনী থেকে ১৫ দিনের পথ দূরে অবন্তী রাজ্যের সীমানার বাইরে একটি ছোট গ্রামে সে থাকে। গ্রামে সকল জাতির লোকই বাস করে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, জালিক, নিষাদ, অধিকাংশই কৃষিজীবী। এই গ্রামের এক কিনারায় বৃদ্ধ শমী বৃক্ষ, যেখানে গ্রামের সীমা নির্দেশ করছে, সেইখানে কঙ্কের ঘর। তার কেউ নেই। বাপ ছিল, সেও সম্প্রতি শিকার করতে গিয়ে চিতাবাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে। কঙ্ক একা। বনে ফাঁদ পেতে সে ময়ূর, বন কপত, শশক ধরে আনে, কখনো বা হরিণ মেরে এনে বিক্রি করে। এই তার জীবিকা। বন জঙ্গল ছাড়া পৃথিবীতে একজনকে কঙ্ক ভালোবাসে। সে ক্ষত্রিয় বসুদত্তের মেয়ে রট্টা। রট্টা কঙ্কের চেয়ে ২-৩ বছরের বড়, কিন্তু দুইজনের মধ্যে ভারী ভাব। রট্টারও ভাই বোন কেউ নেই, তাই সে কঙ্ককে ছোট ভাইয়ের মতো ভালোবাসে। সূক্ষ্ম সুতো দিয়ে তার পাখি ধরবার ফাঁদ তৈরি করে দেয়। নিজের চুল বিনিয়ে কঙ্কের ধনুকের ছিলা প্রস্তুত করে। কঙ্কও বন থেকে হরিণ শিশু ধরে এনে রট্টাকে দেয়, কত রকমের পাখি নিয়ে আসে। বনের মধ্যে যা কিছু বিচিত্র বা নূতন পায়, তাই রট্টার জন্য সংগ্রহ করে আনে। কখনো গাছের ছায়ায় ঘাসের ওপর শুয়ে বনের দিকে চেয়ে চেয়ে কঙ্ক বলে, রট্টা, তোর যখন রাজার ছেলের সঙ্গে বিয়ে হবে, তুই যখন নগরে গিয়ে রাজপ্রাসাদে থাকবি, তখন আমি কি করব? রট্টা মনে মনে জানে সে গরিবের মেয়ে, রাজপুত্রের সঙ্গে তার বিয়ে হতেই পারে না। তবু বলে, তুইও আমার সঙ্গে থাকবি। এখানে আমরা যেমন আছি, রাজপ্রাসাদেও তেমনই থাকবো, পারবি না? কঙ্ক চুপ করে থাকে, জবাব দিতে পারে না। তার মনটা উদাস হয়ে যায়। এমনিভাবে দিন কাটে। একদিন, তখন শরৎকাল, কঙ্ক ৫ দিন পরে বন থেকে গ্রামে ফিরে এলো। এবার সে কিছুই শিকার করতে আনতে পারেনি, কেবল তার বাঁ হাতের কবজির উপর একটি অপরূপ পাখি। পাখির পালকের রং দুধের মতো সাদা, বাঁকা ঠোঁট পাকা লঙ্কার মতো লাল, মাথায় সবুজ রঙের ঝুঁটি। পাখির পায়ের সঙ্গে কঙ্কের আঙুল সুতো দিয়ে বাঁধা। সে মাঝে মাঝে উড়ে পালাবার চেষ্টা করছে, আবার বাধা পেয়ে কঙ্কের মণিবন্ধের উপর এসে বসছে। কঙ্ক নিজের গৃহে গেল না, একেবারে বসুদত্তের দ্বারে উপস্থিত হলো। দেখল প্রৌঢ় বসুদত্ত দ্বারের সম্মুখে বসে শূন্য দৃষ্টিতে দূরের পানে তাকিয়ে আছেন। জিজ্ঞাসা করল, রট্টা কোথায়? বসুদত্ত দৃষ্টিহীন চক্ষু ফিরিয়ে কঙ্কের দিকে চাইলেন, তারপর বললেন, রট্টা নেই। রট্টা নেই? কঙ্কের হাত থেকে ধনুস্বর পড়ে গেল। কোথায় গিয়েছে? বসুদত্তের মুখ দিয়ে কথা বার হলো না। যে পথটি বনের ভিতর দিয়ে উজ্জয়িনীর দিকে গিয়েছে, তিনি নীরবে অঙ্গুলি তুলে সেই পথ দেখিয়ে দিলেন। কঙ্ক কিছু বুঝতে পারল না। ও পথ তো উজ্জয়িনী গিয়েছে। বসুদত্তের নিষ্প্রভ চক্ষু সহসা জ্বলে উঠল। বললেন, হ্যাঁ, রট্টাও উজ্জয়িনী গিয়েছে। উজ্জয়িনীর রাজকুমার তাকে হরণ করে নিয়ে গেছে। আমি অক্ষম, তাকে ধরে রাখতে পারলাম না। কিছুক্ষণ নীরব থেকে তিনি কঙ্কের দিকে ফিরে বললেন, কঙ্ক, তুই রট্টাকে ভালোবাসিস? কঙ্ক ঘাড় নাড়ল। বসুদত্ত বললেন, তবে তবে তুই এর প্রতিশোধ নে। আমি বৃদ্ধ, আমার বাহুতে শক্তি নেই, আমি পারবো না। তুই তীর ছুঁড়তে পারিস? কঙ্ক মাটির থেকে ধনুস্বর তুলে নিল। সম্মুখেই একটি উঁচু আমলকি গাছে ফল ফুলেছিল। কঙ্ক লক্ষ্য স্থির করে তীর ছুঁড়ল।
তীরবিদ্ধ ফল বসুদত্তের পায়ের কাছে পড়ল। বসুদত্ত উঠে দাঁড়িয়ে ভীষণ স্বরে বললেন, কঙ্ক, তুই পারবি, ভিতরে আয়, সব কথা বলি। গৃহের ভিতরে গিয়ে কঙ্ককে সম্মুখে বসিয়ে বসুদত্ত বলতে লাগলেন, 4 দিন আগে সন্ধ্যার সময় এক ক্ষত্রিয় যুবক ঘোড়ায় চড়ে আমার দ্বারে এসে দাঁড়ালো। তার সুন্দর চেহারা, কিন্তু বেশভূষা সাধারণ লোকের মতো। জিজ্ঞাসা করলাম, কি চাও? সে বললে, আজ রাত্রির জন্য অতিথি হতে চাই। আমি তাকে ঘোড়া থেকে নামতে বললাম। সে ঘোড়া থেকে নামলো, রট্টা এসে তার ঘোড়া নিয়ে গেল। অতিথির সেবা করা মেয়েদের কাজ। রট্টা যথারীতি অতিথির সেবা করলে। রাত্রে আহার আদির পর আমি অতিথির পরিচয় জিজ্ঞাসা করলাম। সে বললে, আমি ক্ষত্রিয়, দেশ ভ্রমণে বেরিয়েছি, এর বেশি কোনো পরিচয় নেই। তোমার দেশ কোথায়? সে বললে, উজ্জয়িনী। আমি বললাম, উজ্জয়িনী রাজা মহাপাষণ্ড। অতিথি চমকে উঠে বললে, আপনি জানেন না, তিনি মহাধার্মিক। আমি বললাম, তিনি আমাকে বিনা দোষে রাজ্য থেকে নির্বাসিত করেছিলেন। সে আজ 20 বছর আগেকার কথা। তারই ফলে আমি আজ দরিদ্র, কৃষিজীবী। অতিথি আর কোনো কথা বললে না। পরদিন সকালে তার বিদায় হবার কথা, কিন্তু সে বিদায় হলো না। আমিও অতিথিকে তাড়িয়ে দিতে পারলাম না। দুপুরবেলা মাঠ থেকে ফিরে এসে দেখলাম তার ঘোড়া দ্বারের সামনে বাঁধা রয়েছে। বাড়িতে প্রবেশ করতেই সে এসে বললে, আমি আপনার মেয়ে রট্টাকে বিয়ে করতে চাই, আপনি তাকে আমার হাতে দান করুন। আমি বললাম, আমি তোমার হাতে রট্টাকে দেব না। সে বললে, কেন? আমি ক্ষত্রিয়, আমি নিতান্ত দরিদ্র নই। আমি বললাম, তুমি যদি উজ্জয়িনীর মহারাজাও হও, তবুও তোমার হাতে মেয়ে দেব না। সে মৃদু হেসে বলল, আর যদি উজ্জয়িনী রাজকুমার হই? তবুও না। তবে শুনুন, আমি উজ্জয়িনীর রাজপুত্র। মহারাজ আমার হাতে রাজ্যভার দিয়ে বানপ্রস্থ অবলম্বন করতে চান, তাই রাজদণ্ড গ্রহণ করবার আগে আমি দেশভ্রমণ করে বেড়াচ্ছি। আমি রট্টাকে আমার মহিষী করতে চাই, নতজানু হয়ে আপনার অনুমতি চাইছি। রট্টা অদূরে হেঁট মুখে দাঁড়িয়েছিল। আমি তাকে সেখান থেকে চলে যেতে বললাম। সে আস্তে আস্তে বাইরে গিয়ে দাঁড়ালো। তখন আমি বললাম, তুমি এখনই আমার গৃহ থেকে দূর হও। তুমি আতিথ্যের অবমাননা করেছ। আমি রট্টাকে স্বহস্তে হত্যা করব, তবু তোমার হাতে দেব না। সে উঠে দাঁড়ালো। বেশ, তবে আমি নিজেই তাকে গ্রহণ করলাম, এই বলে দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বাইরে এসে দেখলাম রট্টাকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে সে নক্ষত্র বেগে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। তীর ধনুক আনতে আমি আবার ঘরের মধ্যে ছুটে এলাম। ফিরে গিয়ে দেখি রট্টাকে নিয়ে সে বনের পথে অদৃশ্য হয়ে গেছে। বসুদত্ত নীরব হলেন। কঙ্ক নতমুখে বসে রইল। দীর্ঘকাল পরে ভগ্ন স্বরে বসুদত্ত বললেন, কঙ্ক, আমি বৃদ্ধ, আমার পেশিতে শক্তি নেই, চোখের দৃষ্টি ক্ষীণ। তুই যদি রট্টাকে ভালোবাসিস, তবে এর প্রতিশোধ নে। কঙ্ক মুখ তুলল, বললে, কি করতে হবে? বসুদত্ত নিজের তুনির থেকে 2টি তীর বার করে কঙ্ককে দিলেন। বললেন, তুই উজ্জয়িনী যা, যে রট্টাকে হরণ করে নিয়ে গেছে, একটি তীর তার জন্য, আর আর অন্যটি রট্টার জন্য। বলে বসুদত্ত অন্যদিকে মুখ ফেরালেন। কঙ্ক সবিস্ময়ে জিজ্ঞাসা করল, রট্টাকে ফিরিয়ে আনবো না? না, সে পিতৃদ্রোহিণী, তাকে ফিরিয়ে আনিস না, বলে বসুদত্ত দ্রুতপদে সে স্থান থেকে চলে গেলেন। এক হাতে পাখি, অন্য হাতে ধনুস্বর। কঙ্ক একদিন সকালবেলা উজ্জয়িনীতে উপস্থিত হলো। পাখিটি এই একপক্ষ সময়ের মধ্যে বেশ পোষ মেনেছে। এখন আর তাকে বেঁধে রাখতে হয় না, সে আপনি এসে কঙ্কর কাঁধে বসে। কঙ্ক তাকে বুলি শিখিয়েছে। সে কেবল বলে, রট্টা রট্টা রট্টা। এই কয়দিন বনের ভিতর দিয়ে আস্তে আস্তে কঙ্ক কেবল রট্টার কথাই ভেবেছে। রট্টাকে যে হরণ করে নিয়ে গেছে, তাকে বধ করতে হবে সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু রট্টাকেও মেরে ফেলতে হবে এমন আদেশ বসুদত্ত কেন দিলেন? অনেক ভেবে কঙ্ক স্থির করল যে রট্টাকে মারবার প্রয়োজন নেই। বসুদত্ত বলেছেন, রট্টাকে ফিরিয়ে আনিস না। বেশ, তাই হবে। রট্টার হরণকারীকে বধ করে সে রট্টাকে নিয়ে বনে ফিরে যাবে। দুজনে বনের মধ্যে থাকবে, একসঙ্গে শিকার করবে, আর গ্রামে ফিরবে না। তাহলেই তো বসুদত্তের আদেশ রক্ষা করা হবে।
কঙ্ক বনের প্রাণী, কখনো নগর দেখেনি। উজ্জয়িনীর মতো জনাকীর্ণ নগরে এসে সে যেন দিশেহারা হয়ে গেল। চারিদিকে বড় বড় অট্টালিকা, কারুকার্যমণ্ডিত উচ্চ মন্দির, সুরম্য উদ্যান দেখে কঙ্কের মাথা ঘুরে গেল। এত বড় স্থানে এত লোকের মধ্যে সে রথটাকে কেমন করে খুঁজে বার করবে? পথ চলতে চলতে কঙ্ক জিজ্ঞাসা করতে লাগলো, রথটা কোথায় তোমরা জানো? রথটাকে কেউ দেখেছো? খুব সুন্দর মেয়ে, চিবুকে কালো তিল আছে। রথটাকে তোমরা কেউ চেনো না? সকলে হাসে। রথটার সংবাদ কেউ দিতে পারে না। কেউ কেউ বলে, জঙ্গলি ছেলে, রথটাকে আমরা চিনি না। তোর পাখিটা ভারী সুন্দর, বিক্রি করবি? কঙ্ক পাখি বিক্রি করে না। এ পাখি যে রথটার জন্য এনেছে, কি করে বিক্রি করবে? ঘুরতে ঘুরতে শেষে রাজপ্রাসাদের সম্মুখে উপস্থিত হয়ে একটা কথা হঠাৎ কঙ্কের স্মরণ হলো। রাজপুত্রের খোঁজ নিলেই রথটার সন্ধান মিলবে। সে শূলধারী প্রতিহারীকে জিজ্ঞাসা করল, রাজকুমার কোথায়? প্রতিহারী বলল, রাজকুমার এখন উজ্জয়িনীতে নেই। কোথায় গিয়েছেন? তিনি এখন নবপরিণীতা বধূদেবীকে নিয়ে শৈলদুর্গে বিরাজ করছেন। শৈলদুর্গ কোথায়? প্রতিহারী সন্দিগ্ধ হয়ে জিজ্ঞাসা করল, তুই কি চাস? কঙ্ক বলল, আমি নবপরিণীতা বধূদেবীর জন্য পাখি এনেছি, রাজকুমারকে বিক্রি করব। প্রতিহারী তখন পথ বলে দিল, নগরের বাইরে রেবার তীরে টিলার মাথায় শৈলদুর্গ আছে। সেখানে রট্টা দেবী আর কুমার আনন্দে বাস করছেন। তখন দক্ষিণ তরুণ পথে নগর থেকে বার হয়ে কঙ্ক রেবার তীর ধরে চলল। চলতে চলতে মধ্যাহ্ন কেটে গেল। ক্ষুধার উদ্রেক হলে কঙ্ক অঞ্জলি ভরে রেবার জল পান করে আবার চলতে লাগল। এইভাবে শৈলদুর্গের নিকটে যখন উপস্থিত হলো, তখন রেবার জল অস্তমান সূর্যের আলোয় রাঙা হয়ে টলমল করছে। রেবার জল থেকেই ছোট্ট একটি পাহাড় মুখ তুলেছে। তার চূড়ায় শৈলদুর্গ। দেখলে মনে হয় যেন নদী এই দুর্গটির পা ধুইয়ে দিচ্ছে। পাহাড়ের উপরে উঠবার একটি মাত্র পথ, তার মুখে প্রহরীর ঘাঁটি। কঙ্ক উপরে যেতে চাইল, কিন্তু প্রহরীরা তাকে যেতে দিল না। বলল, এখন কুমারের সঙ্গে দেখা হবে না, কাল সকালে আসিস। কঙ্ক অনেক মিনতি করল, কিন্তু প্রহরীরা পথ ছেড়ে দিল না। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। কঙ্ক শৈলদুর্গের পাদমূল চারিদিক ঘুরে ফিরে দেখল, কোথাও উপরে উঠবার পথ নেই। কর্কশ নগ্ন পাহাড় সোজা ঊর্ধ্ব দিকে উঠে গিয়েছে। কিন্তু সাধারণ মানুষের পক্ষে যে পাহাড় অলঙ্ঘনীয়, কঙ্কের পক্ষে তা অলঙ্ঘনীয় নয়। অনেক খুঁজে খুঁজে কঙ্ক দেখল, নদীর দিকে একটা স্থানে পাহাড় তেমন খাড়া নয়, মাঝে মাঝে পা রাখবার জায়গা আছে, চেষ্টা করলে উঠতে পারা যায়। সন্ধ্যার অন্ধকারে গা ঢেকে কঙ্ক উঠতে আরম্ভ করলো। অনেক কষ্টে অনেকবার পা ফসকে কঙ্ক যখন উপরে উঠল, তখন পূর্বাকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। নিম্নের শিলাসংকুল দৃশ্য যেন কুয়াশায় আবছায়া হয়ে গেছে। কিন্তু পাহাড়ের উপর উঠেও কঙ্ক বিশেষ সুবিধা করতে পারল না। সামনে 20 হাত উঁচু দুর্গ প্রাচীর। দুর্গদ্বার দিয়ে প্রবেশের চেষ্টা করলে সেখানকার রক্ষীরা ধরে ফেলবে, অথচ প্রাচীর ডিঙিয়ে দুর্গে প্রবেশ করা অসম্ভব। এখন উপায়? চক্রাকৃতি প্রাচীরের তলা দিয়ে শিকারীর মতো সন্তপর্ণে কঙ্ক চলতে লাগলো। একসময় মুখ তুলে দেখল, ঠিক প্রাচীরের উপরেই একটি প্রাসাদের শুভ্র দেয়াল চাঁদের আলোয় ঝকঝক করছে। দেয়ালের গায়ে একটি মুক্ত বাতায়ন, সেই বাতায়ন দিয়ে দ্বীপের আলো বাইরে আসছে। কঙ্ক দূরে সরে গিয়ে ভিতরে কি আছে দেখবার চেষ্টা করলো, কিন্তু কিছু দেখতে পেল না। হঠাৎ এই সময় পিছন থেকে একটা পেঁচা ডেকে উঠল। কঙ্কের পাখি তার কাঁধের উপর বসেছিল। পেঁচার চিৎকারে ভয় পেয়ে সে উড়ে গেল। পাখা ছটপট করতে করতে প্রাকারের গায়ে গিয়ে পড়ল। তারপর রট্টা বলে ডেকে মুক্ত জানলা পথে কক্ষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ক্ষণকাল পরে একটি মুখ বাতায়নে দেখা দিল। সেই মুখ দেখে কঙ্কের বুক নেচে উঠল। সে কোনো মতে উত্তেজনা দমন করে চাপা গলায় ডাকল, রট্টা। রট্টা নিচের দিকে সবিস্ময় দৃষ্টিপাত করে বলল, কে? আমি কঙ্ক। রট্টা আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কঙ্ক ভাই, তুই এসেছিস? আমি জানতাম। ওখানে দাঁড়িয়ে কেন? শীঘ্র ভিতরে আয়। কোন পথে যাব? কেন? দুর্গের তোরণ দিয়ে। প্রহরীরা যেতে দেবে না। আমি পাহাড়ের গা বেয়ে উঠেছি। রট্টা, তুই জানলা দিয়ে একটা দড়ি ফেলে দে, আমি এখনই তোর কাছে যাচ্ছি। রট্টা হেসে বলল, আচ্ছা।
তারপর নিজের দেহ থেকে উত্তরীয় খুলে তার একটা প্রান্ত নিচে ফেলে দিল। মুহূর্তের মধ্যে কঙ্ক সেই উত্তরীয় ধরে উপরে উঠে রট্টার ঘরে প্রবেশ করল। রট্টার ঘর থেকে কঙ্ক অবাক হয়ে চেয়ে রইল। ঘরের মেঝে মণিমুক্তোর কাজ করা, সোনার শিকল দিয়ে ছাদ থেকে স্ফটিক দ্বীপ ঝুলছে, গজদন্তের পালকের উপর শুভ্র শয্যা পাতা, তার চারধারে মতির ঝালর। রট্টা আহ্লাদে কঙ্ককে হাত ধরে টেনে এনে পালঙ্কে বসালো। বলল, কঙ্ক ভাই, তুই তাহলে আমাকে ভুলে যাসনি? চলে আসবার সময় তোকে দেখতে না পেয়ে বড় দুঃখ হয়েছিল। তুই কি করে এখানে এলি? গায়ে সকলে কেমন আছে? বাবা কেমন আছেন? রট্টা বাবার কথা জিজ্ঞাসা করতেই কঙ্কের মনে পড়ল কোন উদ্দেশ্য নিয়ে সে উজ্জয়িনীতে এসেছে। ধনুক কাঁধেই ছিল, হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, রট্টা, যে তোকে হরণ করে এনেছে সে কোথায়? রট্টার চোখে ভয়ের ছায়া পড়ল। সে বলল, কেন, তাকে কি দরকার? দাঁতে দাঁত চেপে কঙ্ক বলল, তাকে আমি চাই, তাকে। এই সময় একটি সুন্দরকান্তি যুবা পুরুষ কক্ষে প্রবেশ করলেন। কঙ্ককে দেখে বললেন, এ কে? রট্টা বলল, ও আমার কঙ্ক ভাই, তোমাকে ওর কথা বলেছি। তুমিই কঙ্ক? যুবক হাস্যমুখে তার দিকে অগ্রসর হলেন। কঙ্ক বলল, দাঁড়াও, তুমি রট্টাকে জোর করে ধরে এনেছ? যুবক হেসে বললেন, অপরাধ স্বীকার করছি, তবে দাঁড়াও বলে কঙ্ক ধনুকে স্বর সংযোগ করল। রট্টা ভীতর স্বরে বলল, কঙ্ক, ও কি করছিস? উনি যে আমার স্বামী, তুই কি পাগল হলি? কঙ্কের দুই চক্ষু জ্বলতে লাগলো। সে বলল, বসুদত্তের আদেশ, যে তোকে হরণ করেছে তাকে হত্যা করতে হবে বলে ধনুক তুলল। রট্টা ছুটে গিয়ে স্বামীর সম্মুখে দাঁড়ালো। বলল, তবে আমাদের দুজনকেই একসঙ্গে হত্যা কর। বাবার আদেশ? কঙ্ক, তুই জানিস না, বাবার কাছে দূত গিয়েছে, তার নির্বাসন দণ্ড প্রত্যাহার করা হয়েছে, তাকে মহারাজা উজ্জয়িনীর মহাদণ্ডনায়ক নিযুক্ত করেছেন। কঙ্ক বলল, আমি তা জানি না, বসুদত্তের আদেশ যে তোকে। রট্টা কেঁদে ফেলল। বেশ, তবে আমাকে আগে হত্যা কর, তোর বোনের বুকে আগে তীর বিঁধে দে। রট্টার জন্যও বসুদত্ত একটা তীর দিয়েছিলেন, কিন্তু সে কথা কঙ্কের মনে পড়ল না। তার বুকের মধ্যে কন্যার উচ্ছ্বাস কুমড়ে উঠল। শিথিল হাত থেকে ধনুক খসে পড়ল। সে কিছুক্ষণের জন্য অসহায়ের মতো চেয়ে থেকে শেষে বলল, রট্টা, তুই সুখে আছিস? রট্টা নীরবে ঘাড় নাড়ল। ও তোকে কোনো কষ্ট দেয় না? সজল নয়নে হেসে রট্টা বলল, না, কষ্ট দেয় না। তোর গায়ে ফিরে যেতে ইচ্ছা করে না? না। একটা গভীর নিঃশ্বাস ফেলে কঙ্ক যুবা পুরুষকে সম্বোধন করে প্রশ্ন করল, তুমি রট্টাকে ভালোবাসো? যুবক স্মিত মুখে ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ। চিরদিন ভালোবাসবে? হ্যাঁ, বাসবো। কখনো কষ্ট দেবে না? না। কঙ্ক ক্ষণকাল হেঁট মুখে থেকে একটু হাসি টেনে বলল, আচ্ছা, তাহলে তোমাকে মারব না। রট্টা ছুটে এসে তার গলা জড়িয়ে ধরে বলল, কঙ্ক ভাই। এই সময় পাখিটা বলে উঠল, রট্টা, রট্টা, রট্টা। সকলে চমকে ফিরে দেখল পাখিটা পালঙ্কের শিখানের উপরে বসে আছে। কঙ্ক গিয়ে তাকে ধরে আনলো। তারপর রাজকুমারের হাতে দিয়ে বলল, এই পাখিটা রট্টার জন্য জঙ্গল থেকে ধরে এনেছিলাম, তোমাকে দিলাম। অপরূপ পাখি দেখে দুজনে খুব আহ্লাদিত হলেন। রাজকুমার রট্টাকে বললেন, রট্টা, কঙ্ককে ছাড়া হবে না, ও আমাদের কাছেই থাকবে। রট্টা বলল, হ্যাঁ, আমারও তাই ইচ্ছা, বাবাও আসবেন, বেশ হবে, সকলে উজ্জয়িনীতে থাকব। কুমার বললেন, সেই ভালো, কঙ্ক যেরকম বীর, ওকে আমি আমার প্রধান শিকারী নিযুক্ত করলাম। কি বলো কঙ্ক, পারবে তো? কিন্তু কঙ্ক কোথায়? দুজনে ফিরে দেখলেন ঘরে কঙ্ক নেই। সে যে পথে এসেছিল সেই পথ দিয়ে নিঃশব্দে নেমে গেছে। সে বনির বিহঙ্গ, তাই রট্টা আজ তাকে ধরে রাখতে পারল না। কে জানে, হয়তো বনে বনে ঘুরে বেড়াতে বেড়াতে রট্টার জন্য যখন তার প্রাণ কাঁদবে, তখন সে আবার উজ্জয়িনীতে এসে রট্টাকে দেখে যাবে। হয়তো আবার একটি অপরূপ পাখি উপহার দিয়ে যাবে, কিন্তু চিরজীবনের জন্য পায়ে শিকল পরতে পারবে না। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প বনের বিহঙ্গ। কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে এরকম আরও অনেক ভালো ভালো গল্প শোনবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।